নমস্কার। আজকের আমাদের স্পেশাল শো বঞ্চনা বিতর্কতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো বিতর্ক সভা বসাচ্ছি না। আমরা একজনের সঙ্গে বিশেষ আমাদের অতিথি, তার সঙ্গে আমরা আগামী 30 মিনিট একটু কথা বলবো, আড্ডা মারবো। মূলত আমরা যদি দেখি বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বঞ্চনা এই শব্দটি বাংলার রাজনীতিতে অত্যন্ত বহুল ব্যবহৃত একটি শব্দ এবং সাম্প্রতিককালেও তার গুরুত্ব কিন্তু এক চিলতেও কমেনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কেন্দ্রের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বঞ্চনার অভিযোগ এনেই চলেছে। আর রাজ্যের মূল বিরোধী দল বিজেপি এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলল। কি বঞ্চনার অভিযোগ? যে রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করছে। সত্যি কি উত্তরবঙ্গকে বঞ্চনা করছে? উত্তরবঙ্গ কি সত্যিই বঞ্চিত হচ্ছে? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা মত যারা মনে করছেন যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আজকে আমাদের অতিথি। শঙ্কর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। উত্তরবঙ্গ বঞ্চিত, সত্যি সত্যি এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য, না এটা একটা পলিটিক্যাল গিমিক? দেখুন, মানুষ তো পশু নয় যে খাবার দিয়ে দিলেই মানুষ তার সমস্ত ধরনের সন্তুষ্টি হবে। সমস্যাটা হচ্ছে যে উত্তরবঙ্গ শুধু এই সময়কালে বঞ্চিত বললে ভুল হবে। আমার মনে হয় স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রায় 2.5 কোটি 3 কোটি যদি আমি জনসংখ্যা ধরি, তার প্রাপ্য অধিকার পায়নি। আমি সবসময় বলে থাকি যে সম অধিকার দান বা ভিক্ষা রাজ্যের সরকারকে কাছে চাই না। উত্তরবঙ্গের একজন নাগরিক হিসাবে, শিলিগুড়ির বিধায়ক হিসাবে এবং রাজনীতি করতে করতে আমি এটা উপলব্ধি করেছি, রাজ্যের সরকার, বিশেষত দক্ষিণ কলকাতা কেন্দ্রিক বর্তমান সরকার, তারা যে চোখে উত্তরবঙ্গকে দেখে সেটা একটা প্রমোদ স্থল হতে পারে, সেটা একটা সময় কাটানোর জন্য নৈসর্গিক পরিবেশ হতে পারে, কিন্তু সেখানকার মানুষের উন্নতি এটা সেকেন্ডারি থট। প্রাইমারি থট হচ্ছে ওখানে আমরা ঘুরতে যাব। আমি গতকাল আমার দুর্ভাগ্য, আমি অন ক্যামেরা বলছি, বিরোধী দলের বিধায়ক হিসাবে অন্তত ব্যক্তিগতভাবে তো মনেই করি যে বারবার করে মন্ত্রীদের বিভিন্ন প্রশ্নে, বক্তব্যে, প্রশ্নে, কলিং অ্যাটেনশন, মেনশন, মোশন, যত ধরনের বিষয় হয়, উত্তরবঙ্গের বিষয় নিয়ে হোক, রাজ্যের বিষয় নিয়ে হোক, নাস্তানাবুদ করলেও তার একটা লাইন আমরা কোথাও দেখতে পাই না। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের হয়ে কথা বলার মতন সত্যি আমি জানি না যে হয়তো আমি এই সময়কালে একটা জায়গা চেষ্টা করি, কিন্তু কেউ আছে। গতকাল আমি একটি প্রশ্ন তুলেছিলাম যে নিউরো সার্জন এই ধারাবাহিকভাবে বিধানসভায় বলে সরকার একটি নিউরো সার্জন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেয়। এই 2.5-3 কোটির জন্য একটা সরকারি নিউরো সার্জন হচ্ছে একজন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আসার পরে 3 মাসের মধ্যে গতকাল আমাকে জানালো হলো এনবিএমসি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, ট্রান্সফার অর্ডার চলে এসছে। এবার ভাবুন, মানে কতখানি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বঞ্চনা যে একজন নিউরো সার্জনকে দিতে পারে না। ফলে এরকম অসংখ্য। আমরা আসছি না, আমি একটা জিনিস জানতে চাই যে জবের থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলল, তবে থেকে কি আপনাদের দিল্লি অফিস আপনাদের বলল যে না উত্তরবঙ্গকে নিয়ে আপনারা রাজনীতি করুন, এবার বঞ্চনার রাজনীতি? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে বঞ্চনার তত্ত্ব সেটা ডকুমেন্টেড নয়। আমি আজকেও বিধানসভায় বলেছি, আমরা তৃণমূল কংগ্রেসের বঞ্চনা নিয়ে আলোচনা করব না, আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আলোচনা করব। এটা কি শিখিয়ে দেওয়া স্টেপ, নাকি এটি বিজেপি না হলে হঠাৎ করে এটা নিয়ে শুরু করলো কেন? আমার তো মনে হয় 2021-এ আমি বিধায়ক হয়ে আসার পর থেকে উত্তরবঙ্গের, না তার আগেও তো ছিল, 16 ছিল, 18 ছিল, 19 ছিল, কোনদিনও তো উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বিজেপি এত সক্রিয় হয়নি 19-এর আগে। সেটা আমার পক্ষে তো বলা সম্ভব নয়। প্রথম কথা, আচ্ছা, আমি বঞ্চনা নিয়ে কিছু সংকট, তোমাকে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 2007-8 উত্তরবঙ্গ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন, তখন এই তিনটে একসাথে বরাদ্দ হতো।
বাম জামানায় 2007-08 এই তিনটে অঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল 265 কোটি টাকা। 2008-09 সেটা কমে হয় 190 কোটি টাকা। 2009-10 হয় 285 কোটি টাকা। এবং বাম আমলের শেষ বছরে এই তিনটে উত্তরবঙ্গ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মিলিয়ে ব্যয় বরাদ্দ হয় 245 কোটি টাকা 2011-12 সালে। চলতি বছরে বাজেটে শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আমি যদি খুব না বলি, ভুল না বলি, তাহলে 890 কোটি টাকা সামথিং লাইক দ্যাট বরাদ্দ হয়েছে। এই যে হিউজ জাম্প, গত 10 বছরে, এই 12-13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্যই প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটা এর আগে কখনো হয়নি। তারপরেও কিভাবে আপনারা বলছেন যে এটা বঞ্চনা? দেখুন, তাহলে বাজেটের তথ্য নিয়ে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। 2010-11 সালে রাজ্যের বাজেট আর 2023-24 সালের বা 24-25-এর বাজেট তার হিউজ জাম্প হয়ে গেছে। আপনি সেই তথ্য নিয়ে আসবেন। 1, 2 নম্বর বিষয় হচ্ছে এইবারে জাস্ট এই যে আপনি বললেন 3 লক্ষ কোটি টাকার বেশি আমাদের যে রাজ্যের বাজেট, তার মধ্যে কমিটেড এক্সপেন্ডিচার হয় স্যালারি, পেনশন, ইন্টারেস্টে 1,23,000 কোটি টাকা। শুধুমাত্র রাজ্যের ওন কালেকশন হয় 87,000 কোটি টাকা। অর্থাৎ রাজ্যের নিজস্ব আয় দিয়ে রাজ্য নিজের কমিটেড এক্সপেন্ডিচার করতে পারে না। এরপরে আসি উত্তরবঙ্গের বরাদ্দের ক্ষেত্রে। এবার 3 লক্ষ কোটি টাকার মধ্যে 800 সামথিং কোটি টাকা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট। তাহলে এবার 3 লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন, তার মধ্যে তুমি বনাঞ্চল ধরো, বনাঞ্চলের জন্যই আমি রেডিমেড তথ্য নিয়ে বসে আছি যে বন দপ্তরের জন্য খরচ হচ্ছে 976 কোটি টাকা, তার 60% অর্থাৎ 550 কোটি টাকা ফর উত্তরবঙ্গ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 2,242 কোটি টাকা, তার 50% উত্তরবঙ্গের জন্য। আমি বলছি যে বিভিন্ন দফতর তো আলাদা করেই আছেই, কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়নের জন্য গত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক্সট্রা 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। আমি আবার বলছি 3 লক্ষ কোটি টাকা এবছরের ফিনান্সিয়াল ইয়ারের বাজেট, তার মধ্যে 800 কোটি টাকা মতন বরাদ্দ হয়েছে। 2011-12 থেকে 2023-24 অব্দি আমরা যেটা গড়পড়তায় দেখেছি, এই বাজেট অ্যালোকেশনের সাথে যখন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হয় সেই খরচাটা নেমে আসে 30 থেকে 40%। অর্থাৎ বাজেট অ্যালোকেশন 800 কোটি, খরচা হবে 300 থেকে 350 কোটি। তথ্য যখন দেওয়া হবে তাহলে তার সম্পূর্ণ তথ্য দেওয়া উচিত। অ্যালোকেশন বাজেট হয়েছে 10,000 কোটি টাকা, খরচা হয়েছে 3,000 কোটি টাকা, তাহলে সেটা বঞ্চনা না? এইবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে, শঙ্কর, বাম আমলের দৃষ্টিভঙ্গি টু নর্থ বেঙ্গল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি টু নর্থ বেঙ্গল হেরানিবেন ডিফারেন্স হয়ে গেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক বলে একটা আলাদা মন্ত্রক তৈরি হয়েছে, উত্তর কন্যা তৈরি হয়েছে। সেটাকে তো বলতে হবে যে দৃষ্টিভঙ্গিটা বদল হয়েছে। আগে বাজেটের কোনো এক্সপেন্ডিচার সেভাবে ছিল না, এখন আলাদা দফতর করে আলাদা এক্সপেন্ডিচার হচ্ছে। তো এটাই তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কসমেটিক ডেভেলপমেন্ট বলে একটা কথা আছে। যেরকম আপনি পরনে বেনারসি শাড়িও যদি পরে থাকেন, আপনার শরীরে যদি যক্ষা থাকে, বেনারসি শাড়ির চাকচিক্য দিয়ে আপনার কিন্তু শরীরের ভেতরটাকে আপনি ঠিক করতে পারবেন না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হোক, যতগুলো বোর্ড হোক, উত্তর কন্যা হোক, ব্যক্তিগতভাবে কি বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সচিব পর্যায়ের যারা রয়েছেন আধিকারিকরা তারা উত্তরকন্যায় বসবেন, মন্ত্রীরা বসবেন। আপনি কোনোদিন গিয়েছেন উত্তরকন্যায়? যদি যান তাহলে দেখবেন ওখানে কেউ বসে না। আমি নিজে কয়েকবার ঘুরে এসেছি। ওখানে মুখ্যমন্ত্রীর থাকার জন্য কয়েক কোটি টাকা খরচ করে একটা বাংলো হয়েছে, আর শুনশান উত্তরকন্যায় কেউ যায় না। কয়েকটি ডিপার্টমেন্ট আছে, 1-2 আধিকারিক থাকেন। অর্থ বিভাগের যে সচিবরা আছে, যে ফিনান্স বিল পাস করতে হলে সমস্ত কিছু নবান্নের থেকে হয়। ফলে উত্তরকন্যা অ্যাবসলিউট ফ্লপ প্রজেক্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি ইতিমধ্যে বলেছি যে এই বরাদ্দের যে পরিমাণ, সেই পরিমাণটা খুবই ক্ষুদ্র। এর পাশাপাশি যে বিষয়টা আরো সামনে নিয়ে আসবার আমরা চেষ্টা করেছি, যে ধরুন এই বছর
এই অনেক সময় অনেকে বলেছে যে বাজেটারি অ্যালোকেশন। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি ভারতীয় জনতা পার্টি করি, বামেদের দৃষ্টিভঙ্গি এখানে আমি রিফ্লেক্ট করাবো না। আমি ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাকে বলে আমি গর্ববোধ করি। কেন্দ্রের সরকারের বাজেটারি অ্যালোকেশন এবং তার যদি এক্সিকিউশন দেখেন, বাগডোগরা বিমানবন্দর আজকে স্বাধীনতার প্রায় ৭৮ বছর হতে চলল। সেই ৭৮ বছরে উত্তরবঙ্গে একটা ফ্লাইট সন্ধ্যেবেলা নামে না। আপনি এগ্রি করেন তো? ৩,০০০ কোটি টাকা দিয়ে সেই বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণ হচ্ছে। আপনি এক্ষুনি বলছিলেন ৮০০ কোটি টাকা। আমি শুধু একটা বাগডোগরা বিমানবন্দরের জন্য কেন্দ্রের সরকারের বরাদ্দ এবং তার টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছে ৩,০০০ কোটি টাকা। আপনি এনজিপি স্টেশনে যান, এনজিপি স্টেশনকে আধুনিকীকরণ করার জন্য এই মুহূর্তে কেন্দ্রের সরকার খরচা করছে ৭৮৬ কোটি টাকা। আপনি বালাসন নদী থেকে সেবক মোড় অব্দি, সেবক কর্নেশন ব্রিজ অব্দি যান, সেখানে এলিভেটেড রোড, তার খরচা হচ্ছে ১৩০০ কোটি টাকা। আমাদের কর্নেশন ব্রিজ আমার আপনার সবার খুব প্রিয়, তার একটা সেকেন্ড ব্রিজ আমরা যাতে ডুয়ার্সে সহজে যেতে পারি, কালিম্পং এর এরা বেরিয়ে যায়, যেটা আমাদের যে নদীর উপরে যে ব্রিজটা আছে, ইতিমধ্যে তার সার্ভে কমপ্লিট হয়েছে। শিলিগুড়িতে চারপাশ দিয়ে রিং রোড হচ্ছে। আপনি এশিয়ান হাইওয়ে 1, এশিয়ান হাইওয়ে 2, এশিয়ান হাইওয়ে 48, আপনি যদি এই মুহূর্তে আমাকে খোলা চোখে বলেন শুধু কেন্দ্রের সরকার ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে পরিকাঠামো, স্বাস্থ্য, বিমানবন্দর, রেলের ক্ষেত্রে। আমরা চাইছিলাম যে রাজ্যের সরকারের হাতে যে যে বিষয়গুলো আছে, যেখানে রাজ্যের সরকার আসছি ঠিক এই পয়েন্টে আমি বলতে চাই, গত 14 বছরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহার, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস, কোচবিহার মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ, কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো হচ্ছে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 13 বছরে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য দিস আর দ্য কন্ট্রিবিউশন। এটা কি তুমি মনে করো যে এটা যে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক নয়? কারণ তার আগের জামানায় শুধুমাত্র একটা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আমি উত্তরবঙ্গের ছেলে, কিন্তু আজকে সেখানকার মানুষ দেখতে পাচ্ছে যে কোচবিহার একটা মেডিকেল কলেজ হয়েছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়েছে। দিস আর অলসো ডেভেলপমেন্ট। এবার আমি আবার ভাগ করে দিই। প্রথম কথা, প্রত্যেকটি জেলায় একটি মেডিকেল কলেজ হবে, সেটা সিদ্ধান্ত হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের, এবং স্বাস্থ্য হচ্ছে কে করছে, যুগ্ম তালিকায় আছে, এবং সেই যুগ্ম তালিকায় পরিকাঠামো নির্মাণ করবার জন্য এই যে টাকাগুলো, সেই টাকা কেন্দ্রের সরকার যোগান দিয়েছে, রাজ্যের সরকার তার স্টাফ, তার ডাক্তার ইত্যাদি দেওয়ার কথা। আর একটা সাধারণ উদাহরণ, এই হাসপাতালগুলোর কন্ট্রিবিউশন সেন্ট্রাল গভর্নমেন্টের। প্রত্যেকটি জেলার মেডিকেল কলেজ, একটি জেলায় একটি মেডিকেল কলেজ হবে, এটা সারা ভারতবর্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের অনুমোদন এবং আর্থিক আনুকূল্যে তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে মেডিকেল কলেজের প্রসঙ্গে আমি যাচ্ছি না, কেননা এই নিয়ে আমি ইতিমধ্যে আমার মত পরিষ্কার করলাম। এবার হচ্ছে মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। কোনোদিন যদি গিয়ে থাকো তাহলে দেখবে হিল ইউনিভার্সিটি এতদিন অফলাইনে ক্লাস হতো, সেটা কি জানা আছে? অনলাইনে ক্লাস হতো, অর্থাৎ নিজস্ব কোনো ভবনে ক্লাস হতো না। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি কলেজের মধ্যে ক্লাস হতো, যেখানে ছাত্রছাত্রীদের আলাদা করে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। পঞ্চানন বর্মা যদি জানা থাকে, সাম্প্রতিককালে ওখানকার রেজিস্ট্রার একেবারে ঘর ভেঙে, সিসিটিভি ভেঙে, সেখানকার যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর নিখিল রায়, তাকে যে ভাষায় গালিগালাজ, ইউনিভার্সিটিগুলো তো আছে শঙ্কর। ঘটনা হচ্ছে কোনো কিছু কাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় 7-8টা ইউনিভার্সিটি তৈরি করেছেন, মেডিকেল কলেজ তৈরি করেছেন আবার বলছি, গত 12-14 বছরে। আবার বলছি, বেঞ্চ আছে, ছাত্র নেই। শঙ্কর বলছে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, কিন্তু তাতে বেঞ্চ আছে, ছাত্র নেই, ছাত্র থাকলে শিক্ষক নেই। আমি আরো একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসি শঙ্কর, যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে। পাহাড়ের গুলো আমি বাদই দিলাম। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অফিসিয়াল ভাষা। কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলো তো উন্নয়নের মধ্যেই পড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে ভাষার স্বীকৃতির বিতর্কে যেতে চাই না, কারণ অত্যন্ত সংবেদনশীল বিষয়।
রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, এই নিয়ে ওখানে দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা এই বিষয়ে সংবেদনশীল বা এই ভাষা চর্চা করেন তারা এই ব্যাপারে মত রাখবেন। কিন্তু এই যে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা বিভিন্ন ধরনের পাহাড় বা ভাষাকে সামনে রেখে, জায়গাকে সামনে রেখে, এই যে একটা পরিকাঠামো তৈরি করে কিছু লোককে পাইয়ে দেওয়ার যে প্রবণতা আমরা বিশেষ করে পার্বত্য এলাকায় দেখেছি বা জয়গা বা ইত্যাদি জায়গায় আমরা দেখেছি, এটা ফ্লপ করেছে। ফ্লপ করেছে বলে আপনি দেখবেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, যেটা একসময় বামেদের সময় উন্নয়নের কাজ বা প্রতীক হিসাবে ধরা হতো, আজকে সেখানে একের পর এক দুর্নীতির কারণে ডিএম ম্যাডামকে বসানো হয়েছে তার মুখ্য দায়িত্বে। অর্থাৎ যখন সরকার এই ডেভেলপমেন্টাল বোর্ডগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছে না ডিউ টু ফিনান্সিয়াল ক্রাঞ্চেস, তখন কিন্তু এগুলো এর যে স্টাফ, এর যে পরিকাঠামো, এটা সরকারের কাছে বোঝা হিসাবে সামনে এসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সরকারের আর্থিক সক্ষমতা সেই জায়গায় নেই। যে সংখ্যাটা ওরা বাজেটারি অ্যালোকেশনে দেখাচ্ছে সেই সংখ্যাটা আসলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কিংবা মার্কেট লোনের টাকা, সেই টাকা দিয়ে এটা দেখানো হচ্ছে। আমি এখনই আপনাকে বলছিলাম বা তোমাকে বলছিলাম যে সরকারের নিজস্ব আয় দিয়ে তার কমিটেড এক্সপেন্ডিচার হয় না। ফলে এই সরকার লক্ষ্মীর ভান্ডার বলুন আর সরকার ডেভেলপমেন্টাল বোর্ডের টাকা বলুন, আমি আজকে বলেছি এই সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল আউটলের পার্থক্য করে না, এক্সপেন্ডিচার দেখায় কিন্তু মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়, মানুষ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইত্যাদি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, প্ল্যান্ড এক্সপেন্ডিচার সংকট এগুলো বুঝতে চায় না। আমি একটা সিম্পল জিনিস বলি, মানুষ এটা বুঝতে চায় তো, পরিযায়ী শ্রমিক মানুষ শঙ্কর, আমি একটা সিম্পল জায়গায় জানতে চাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেও তুমি সক্রিয় রাজনীতিতে ছিলে। সেই সময় একজন চা বাগিচা শ্রমিক 23 কিলো পাতা তুললে কত টাকা পারিশ্রমিক পেত? আর আজকে একজন চা বাগিচা শ্রমিক 23 কিলো পাতা তুললে কত টাকা পারিশ্রমিক পায়? প্রায় 3 গুণ বেড়ে গেছে। আমার যতদূর মনে আছে 92 টাকা পেত, এখন মনে হয় 256 বা 296 টাকা পেয়ে যায়। আমার তথ্যটা ঠিক জানা নেই, কিন্তু 3 গুণ মতো বেড়ে গেছে। আজকে দাঁড়িয়ে চা বাগিচা, এই প্রশ্নে আমি একটা ছোট্ট উত্তর আমি একসঙ্গে নিচ্ছি। চা বাগানের জমির পাট্টা দেওয়া হচ্ছে, তারপরে তোমার সেখানে চা সুন্দরী প্রকল্প হয়েছে, তাদের জন্য 1 বেডরুম তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সো এগুলো তো সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলো তো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি শুধু 5টা বড় বড় ইন্ডাস্ট্রি? হ্যাঁ সত্যি, হয়তো নর্থ বেঙ্গল সেভাবে ইন্ডাস্ট্রি টানতে পারেনি, তার জন্য সরকার যতটা দায়ী, বা আমি বলতে পারি সেখানকার ন্যাচারাল রিসোর্স আছে কি না আছে সেটা অ্যানাদার পয়েন্ট অফ ইস্যু। কিন্তু এগুলোও তো দৃষ্টিভঙ্গি। তোমরা যেটা বলছো আমি যে বিমাত্র সুলভ আচরণ, ইজ ইট বিমাত্র সুলভ আচরণ? এই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিটা তো মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করা দরকার যে 2011 সালে মুখ্যমন্ত্রী কত পেতেন আর এখন ওনারা কত পান। একবার জিজ্ঞাসা করলেই এই 3 গুণের শব্দের অর্থটা সামনে আসতো। 1, 2 নম্বর বিষয় হচ্ছে চা সুন্দরী প্রকল্প। তাহলে চা সুন্দরী প্রকল্প বন্ধ হলো কেন? মুখ্যমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যে সাম্মানিক পাচ্ছেন আর চা বাগানের কর্মীরা বা মজুরি পাচ্ছেন 2011-তে, তার আগে মুখ্যমন্ত্রী কত পেতেন, এখন কত মুখ্যমন্ত্রী পেতেন, এটাও আলোচনায় আসুক। চা বাগানের মজুরি 2011-র আগে কত পেতেন আর এখন কত পাচ্ছেন, এটা যেরকম আলোচনা হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী মাইনে নিয়েও আলোচনা হোক। 1, 2 নম্বর বিষয় হচ্ছে চা সুন্দরী প্রকল্প কি চলছে না বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়েছে? দুর্নীতির কারণে। 3 নম্বর আপনি বললেন পাট্টা। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া নিয়ে তো আমরা আইনগত প্রশ্ন তুলেছি। চা বাগানের শ্রমিকরা হচ্ছে সেখানকার আদি বাসিন্দা। চা বাগানের শ্রমিকরা কিন্তু উদ্বাস্তু নয় যে আপনি তাদেরকে জমির পাট্টা দেবেন। তাহলে 3টে প্রশ্নই আমি মনে করি আমার উত্তরটা আপনার পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, তাহলে 3টে বেশ কিছু তথ্য আপনাকে দিলাম। 4 নম্বর হচ্ছে চা বাগানের শ্রমিকদের যে পিএফ, দীর্ঘদিন ধরে পিএফ মালিকরা যে জমা দিচ্ছে না, তার বিরুদ্ধে আমরা এমএলএরা বারবার করে পুলিশের কাছে এফআইআর করা সত্ত্বেও একজনেরও বিরুদ্ধে আইনভাবে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা ওনারা নিচ্ছেন না। আজকে এই মুহূর্তে চা বাগান নিয়ে 9খানা চা বাগান বন্ধ আছে। আপনি চা বাগান নিয়ে বলছেন 19% চা বাগানের বোনাস দেওয়ার কথা ঠিক হয়েছিল 3টে মিটিং এর পরে। আজকে বিভিন্ন বাগানে সেই 19% চা বাগানের বোনাস দেওয়ার বদলে কাউকে 17, কাউকে 18% দেওয়া হয়েছে। এরকম অসংখ্য বিষয়, যে চা তোলা প্রত্যেকদিন
কয় কেজি তুলবে, সেই অনুযায়ী যে ভাতা পাওয়ার কথা বা তাদের যে বাড়তি অর্থ পরোটা যেটাকে বলা হয়, এরকম অসংখ্য প্রশ্ন চা বাগানে রয়েছে যার উত্তর এই রাজ্যের সরকারের কাছে নেই। আমরা চাই চা বাগানে অভিন্ন ন্যূনতম মজুরি সেটা নিশ্চিত হোক, এবং একথা মেনেও যে বামেদের আমলে চা বাগানের শ্রমিক যে টাকা পেত তার থেকে এই আমলে বৃদ্ধি হলেও এর থেকেও আরো বেশি বৃদ্ধি হওয়া প্রয়োজন, এই কথাটা আমরা বারবার করে তুলে ধরার প্রয়োজন। তুমি তো জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার ছুটে বেড়ানো ছেলে। তুমি লাস্ট ওই কোচবিহার যাওয়ার জন্য জলপাইগুড়ি দিয়ে বেরুবাড়ি দিয়ে মেকলিগঞ্জ ব্রিজটা, ফ্লাইওভারটা ক্রস করেছো? করেছি। অসাধারণ, বদলে দিয়েছে যোগাযোগ ব্যবস্থাকে। ন্যাশনাল হাইওয়ে যেমন তুমি বলছো, তেমনি উত্তরবঙ্গের একাধিক ব্রিজ, এই যে আমি যে ব্রিজটার কথা বললাম, যে জলপাইগুড়ি, মেকলিগঞ্জ, কোচবিহার, তারা ভালো করেই জানে যে এটা বাম আমলে হয়নি, এটা তৃণমূল আমলের অন্যতম উত্তরবঙ্গকে কতটা প্রায়োরিটি দেওয়া হয় এটা তার প্রমাণ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তারপরেও তোমরা কিভাবে বলছো যে না পয়েন্ট, লেটস সাম ইট আপ শঙ্কর। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের মহিলারাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, উত্তরবঙ্গের মহিলারাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমি দেখছি উত্তরবঙ্গের জন্য আলাদা একটা মন্ত্রক তৈরি করা হয়েছে, যেটা গত 14 বছরে 10,000 কোটি টাকার মতো তাতে বাজেট বরাদ্দ করা হয়েছে। পর্যটনের জন্য একটা হিউজ পরিমাণ তোমার সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে। একাধিক উন্নয়ন বোর্ড তৈরি করা হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে। তারপর কেন তোমাদের মনে বঞ্চনার প্রশ্নটা আসছে? দুটো ভাগ করে দিই। এক হচ্ছে রজতদা 10 বছর আগে যে জায়গায় ছিল আজকে 10 বছর পরে সেই জায়গায় নেই, হয়তো চশমা লেগেছে, চুলের কালার পরিবর্তন হয়েছে, ফলে সময়ের সাথে সাথে কিছু না কিছু হবেই। আপনি চাইলেও হবে, নাও হবে, নখ আপনার বাড়বেই, চুলও আপনার বাড়বে, ফলে ওই বাড়া দিয়ে আপনি তো সমস্তটাকে বিচার করবেন না। এক, আপনি যেরকম কতগুলো ব্রিজ ইত্যাদির কথা বললেন, আপনি বিধানসভার অভ্যন্তরে থাকলে ফালাকাটায় গত 3.5-4 বছর আগে ব্রিজ ভেঙেছে, এখন পর্যন্ত হয়নি। তুফানগঞ্জ থেকে শুরু করে মাথাভাঙার বিধায়করা প্রতিদিন একের পর এক ব্রিজ, রাস্তা নিয়ে প্রশ্ন তুলছে। সেটা উত্তরবঙ্গ বলে হচ্ছে না? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটা একটা শোপিস এই কারণে, যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আপনি বাজেট অ্যালোকেশনের কথা বলছেন কিন্তু আপনি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের কথা বলছেন না, তার কারণ আপনিও জানেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা স্কুলের শেড দেয়, একটা রাস্তায় মানে একটা প্রাচীর, কোনো খেলার মাঠের প্রাচীর, এটা কি উন্নয়ন দপ্তরের কাজ? উন্নয়ন দপ্তরের কাজ বড় প্রজেক্ট নেওয়া। তাহলে কর্পোরেশন কেন আছে, পৌরসভা কেন আছে, পঞ্চায়েত কেন আছে? তাহলে প্রশ্নটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমরা বারবার করে বলছি যে পিছিয়ে পড়ার জায়গায় যে পরিমাণ অর্থ বরাদ্দ করা দরকার, যে সদিচ্ছা দেখা দরকার, যে সদিচ্ছার অভাবে আমি আজকে বলছি যে একটা নিউরোসার্জনের উদাহরণ দিলাম, আমি বলছি এইমসটাকে রায়গঞ্জ থেকে কল্যাণীতে কেন নিয়ে গেল? এই প্রশ্ন তো উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের আছে, যে কলকাতা কেন্দ্রিক যে আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, সেই জায়গায় কল্যাণী, আমি এক্সাক্ট বলতে পারবো না, 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে কলকাতার মেইন শহরের থেকে কল্যাণী, সেখানে এইমসের দরকার ছিল নাকি কুচবিহার থেকে একটা ছেলে বা মেয়ে অসুস্থ হলে বা কেউ অসুস্থ হলে তার কলকাতায় আসতে লাগে 18 ঘন্টা? কেন উত্তরবঙ্গের সাথে এই বঞ্চনা? কেন উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো, এবং আমি এই প্রশ্ন তুলেছিলাম যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজনও ভাইস চ্যান্সেলর উত্তরবঙ্গ থেকে হয়নি, এবং দুর্ভাগ্য যে এরা এমন ভাইস চ্যান্সেলরদেরকে পাঠিয়েছে তারা জেল খাচ্ছে। এগুলো তুমি যে বলছো একজন উত্তরবঙ্গ থেকে, এটা তুমি একদম খুব মানে ডোন্ট মাইন্ড কোট আনকোট বিচ্ছিন্নতার কথা বলছো। কেন উত্তরবঙ্গ থেকে বলতে হবে? আমার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাবে, সেটাই তো সংস্কৃতির নিয়ম। বলতে হবে এই কারণে, যখন কলকাতায় গরম পড়ে তখন উত্তরবঙ্গে স্কুল বন্ধ করে দেওয়া হয়, তখন ওই সময় বাচ্চারা চাদর টেনে ঘুমায় আমাদের উত্তরবঙ্গে। আর যখন উত্তরবঙ্গে সানস্ট্রোক হয়ে যখন সেখানে বাচ্চারা মারা যাচ্ছে স্কুলে, তখন সারা রাজ্যের স্কুল খোলা থাকে। এটা কিসের নিয়ম? কোথাকার নিয়ম? আইসোলেশন, ফিলিং অফ আইসোলেশন জন্ম দিয়েছে এই রাজ্যে, সে তৃণমূল হোক, সে বাম হোক এবং সে কংগ্রেস। পাহাড়ে শিল্প সম্মেলন হচ্ছে, এটা তো ইনক্লুশনের চেষ্টা। কোনোদিনও শিল্প সম্মেলন হয়েছে? পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করছেন, বলছেন যে আসুন এখানে বিনিয়োগ করুন। এই বিনিয়োগ গজলডোবা তোমার বাড়ির থেকে কিছু দূরে,
শিল্প সম্মেলন পাহাড়ে আরে হচ্ছে তো, আসছে। আরে শিল্প সম্মেলন কেন হচ্ছে? এই যে নন প্ল্যান এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে, এই আরে যে কি বলছো? মুখ্যমন্ত্রীর তো উদ্যোগ আছে, মুখ্যমন্ত্রী তো ইনিশিয়েটিভ নিচ্ছে যে ইকুয়াল ডেভেলপমেন্ট। আমার দক্ষিণবঙ্গে শিল্প হচ্ছে, আমার উত্তরবঙ্গে শিল্প চাই, তার জন্য আমি উত্তরবঙ্গে একটা শিল্প সম্মেলন করা হচ্ছে। আগে কখনো হয়েছে? না, এই শিল্প সম্মেলন করে কি শিল্প আসবে না শিল্পী আসবে? আমি তো কোনোটাই সে তো দেখতে পাচ্ছি পরের না। প্রশ্ন শঙ্কর। শিল্প সম্মেলন তো হয়েছে, উত্তরবঙ্গকে তো গুরুত্ব দিয়েই শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তো শিল্প আমরা দেখতে পেলাম না। সেটা ধান গাছের উপরে হচ্ছে কিনা সেটাই জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সিংহ প্রসব হতে পারে, কিন্তু শিল্প হতে পারে না। তার কারণ এটা জানা উচিত। শঙ্কর, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে লাগবে, তোমার যদি 2 সন্তান থাকে, তোমার 2 সন্তানের মধ্যে তুমি যদি এক সন্তানকে জ্যামিতি বক্স কিনে দাও, আরেকজনকে না কিনে দাও, তাহলে তুমি বঞ্চনা করছো আরেক সন্তানকে। তুমি তো দ্বিতীয় সন্তানকেও জ্যামিতি বক্স কিনে দিয়েছো, এবং তার মধ্যেও ডিভাইডার, কম্পাস, পেন্সিল সব আছে। সবগুলোই হচ্ছে দেখা যাচ্ছে কার্যকরী নয়, সেগুলো দিয়ে কাজ করা যায় না, সেই বক্স আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গকে উন্নত করবার জন্য যে ভাবনা, যে পরিকাঠামো, যে সহযোগিতা দরকার, সেটা অনেকটা ছেলে ভোলানোর মতন হচ্ছে। অর্থাৎ চিপসের প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে। মানে যেভাবে আপনি বলছিলেন এটা হচ্ছে ওটা হচ্ছে, আমার প্রথমেই মনে হলো বড় চিপসের প্যাকেট, ভেতরে হয়তো জিনিসপত্র কম থাকবে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি তিনি আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রতি এরকমই প্যাকেট দিয়ে আসেন। ওই জন্যই উনি শীতকালে চা বাগানে গিয়ে চায়ের পাতা তোলেন ছবি তোলাবার জন্য। তার কারণ আপনাদের মতন মানুষ বা যারা এই পাশে, আপনি তো উত্তরবঙ্গের আমাদেরই মানুষ, আপনাদের মানে যারা কলকাতার এপাশে থাকেন তারা ভাবছেন যে দিদি বাবা চা বাগানে গিয়ে চা পাতা তুলছে। তা শীতকালে যে চা বাগানের চা পাতা তোলা হয় না, এইটুকু পর্যন্ত বার্তা ওনার কাছে নেই। আসছে আমি শঙ্কর, উত্তরবঙ্গের মানুষকে নিয়ে ছেলে ভোলানো হচ্ছে, চিপসের প্যাকেট ভেতরটা ফাঁকা। আমাদের আলোচনা খুব জমে গেছে। আমার কাছে তথ্য আছে যে গত 10-12 বছরে, 13 বছরে, যে আমার তথ্য যা বলছে তাতে বাজেটারি অ্যালোকেশন বেড়েছে, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা এমনি সামগ্রিকভাবে সড়ক, রাস্তা, ব্রিজ রাজ্যের জন্য, উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প হয়েছে। আমাদের যে অতিথি বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তার কিন্তু ভিন্ন মত। আলোচনা খুব একটা ইন্টারেস্টিং জায়গায়। শঙ্কর, আমি জানতে চাইছি যে তাহলে উন্নয়ন মানেটা কি? আমি যদি দক্ষিণবঙ্গকেও ব্রিজ দিচ্ছি, উত্তরবঙ্গকেও ব্রিজ দিচ্ছি, দক্ষিণবঙ্গের জন্য আমার বিভিন্ন বোর্ড তৈরি করছি, উত্তরবঙ্গের জন্য করছি, তার মানে আমার আমি যদি দেখি উত্তর ফারাক্কার ওপারে আর ফারাক্কার এপারে, আমার তো দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ 2011-র আগে আমি যা পেতাম উত্তরবঙ্গের মানুষ, আজকে শাসক দল বা সরকার উত্তরবঙ্গের মানুষকেও ঠিক সেই অবস্থানটা দেওয়ার চেষ্টা করছে যেটা দক্ষিণবঙ্গের মানুষ পায়। প্রথমত আমার খুব ভালো লাগলো বাজেটারি অ্যালোকেশন নিয়ে এতবার কথা বলাতে। আমার হঠাৎ মনে পড়লো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওয়াকারে দৌড়তে দৌড়তে বাজেট করেন, ফলে সেই বাজেট নিয়ে আপনি এত উচ্ছ্বসিত দেখে ভালো লাগলো। কিন্তু বারবার করে আপনি বলছেন বাজেটারি অ্যালোকেশন, আর আমি বলছি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। কত টাকা বরাদ্দ করলেন সেই দেখিয়ে কত টাকা খরচা করলেন সেইটাকে দেখান। 1 2 নম্বর বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী বলছিলেন যে রেল লাইন পাততে কতটুকু জমি লাগে, এইটুকু টেবিল দেখিয়ে বলেছিলেন, মনে আছে আপনাদের? তো যার এই ধরনের ভাবনা, তার সমমানের দৃষ্টিভঙ্গি যদি দেখাতে হয়, তাহলে আমি অনুরোধ করব আপনি এখানে আছেন, আমি কোনো সময় সুযোগ পেলে এবারের ইউডি ডিপার্টমেন্টের বাজেটটা নিয়ে আসবেন, যেটা পেশ করা হয়েছে। সারা বাজেটে আমি একটা জায়গায় উত্তরবঙ্গের কোনো একটা শহরের নাম পাইনি, সমস্তটা কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক শহরের। এটা একটা দিক। আপনি আলোচনা চালাতে চালাতে অনেকগুলো দিকে আমরা ছোটাছুটি করছি, আমি স্পেসিফিক একটা জায়গায় যাই, সেটা হচ্ছে প্রকৃতি। উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ এই মুহূর্তে বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। আপনি আলিপুরদুয়ার পুরো শহরে জলাশয় বুঝিয়ে সেখানে অট্টালিকা উঠছে। আপনার এখানে কি ভিআইপি লেক টাউন রাস্তায় যেখানে নয়নজুলিগুলো ছিল, একটার পর একটা নয়নজুলিকে বুঝিয়ে সেখানে সৌন্দর্যায়নের নামে তৃণমূলের নেতারা ফুলে ফেপে উঠেছে। এখানে সুজিত বাবুকে মুখ্যমন্ত্রী বলছে আরে ও তো এই সমস্ত বেচে টেচে টাকা পয়সা খায়, আর উনি হ্যাঁ হ্যাঁ করে হাসছেন। আপনাদের
বাইপাস গড়িয়াহাটের এই দিকে আপনাদের না, আপনারও। আমারও ওই আর কি, আপনারা এই পাশে থাকেন বলে আমার মাঝে মাঝে না না, এটা কেন বলছেন? আপনার এরা আমরা সবাই আরে বাংলা। অতিথি করতে পারলে তো অনেক আগে আমরা খুশি হতাম। আমাদের ওখানে যখন কি মুখ্যমন্ত্রী বলছেন? যান, আপনারও, আপনিও বাঙালি, আমিও বাঙালি, দুজনেই পশ্চিমবঙ্গবাসী। মুখ্যমন্ত্রী, তাই তো আমরা চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা তো বাংলা ভাগ করতে চাইছেন, মুখ্যমন্ত্রী বলছে। উত্তর ও প্রশ্নে যাব। উত্তর যারা পশ্চিম বাংলাদেশ হিসাবে পশ্চিমবঙ্গকে দেখতে চায়, এটা তাদের উক্তি, আপনি দয়া করে বলবেন না। উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী যান, আদিবাসী মহিলার হাত ধরেন গ্লাভস পরে, আপনার নিশ্চয়ই মনে আছে। আমি যে বিষয়টা বলছি, সে তো নরেন্দ্র মোদী যখন যায় মণিপুরে যাচ্ছে, ত্রিপুরে যাচ্ছে, মাথায় এরকম মুকুট পড়ছে সেখানকার, সেটা মুকুট পরা আর আপনার অন্যের হাত ধরতে যদি আপনাকে গ্লাভস পরতে হয়, দুটো যদি এক মিলিয়ে এক জায়গায় নিয়ে আসা হয়, তাহলে তেল আর জল এখানে গ্লাভস পরে হাত ধরছে, হাত ধরছেন। এই ভাবনা, রাজবংশীদের ওই পায়ের সাথে তুলনা করা, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা উনি বলেছেন। ফলে আমি অন্য একটি জায়গায় যেতে চাইছিলাম বারবার করে। আপনি জানেন যে আমাদের একটা ডুয়ার্সের ফরেস্ট খুবই বিখ্যাত, কিন্তু যেভাবে ডুয়ার্সের ফরেস্ট কেটে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে, তীব্র আপত্তি, তীব্র বিরোধিতা জানিয়েছি। আপনি আপনার চ্যানেলে অনেকবার তুলে ধরেছেন, নিশ্চয়ই আগামী দিনে তুলে ধরবেন, যে ভুটান থেকে আসা বা অন্য জায়গা থেকে গড়িয়ে আসা পাথর, সেগুলোকে ভাঙা এবং তার জন্য নদীতে ক্রাশার বসানোর মতন অবৈধ কাজ তৃণমূলের নেতারা করে যাচ্ছে, অবৈধ স্যান্ড মাইনিং করে যাচ্ছে। শঙ্কর, এটা তো দক্ষিণবঙ্গেরও একটা তৃণমূল বা বিজেপির নেতার অভিযোগ থাকছে। আমি বলছি যে এগুলো খুব পেটি ইস্যুস, মানে এইটা উত্তরবঙ্গ বলেই হচ্ছে কি, উত্তরবঙ্গের পরিবেশ নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রের ব্যর্থতার জন্য ভুটান আর সিকিমের নদী বাংলাকে, উত্তরবঙ্গকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আপনারা তো তা বলছেন না। না, আমরা বলবো কি করে? আগে ওনাকে বলতে হবে যে ওনার দলের যে রত্ন, এখানে যেরকম আপনাদের নানা ধরনের রত্ন, আবার আপনাদের কেন বলছেন? আপনাদের এই কারণে যে এই পাশে আসলে আমরা মনে মনে ভাবি যে আমরা হয়তো আরেকটি নতুন জায়গায় এসেছি। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের রত্নরা জঙ্গল খালি করছে, নদী খালি করছে, এবং সেই খালি করার বলি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এর মানুষেরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার করে বলছি যে উত্তরবঙ্গের মানুষকে চালাকি করে তার হৃদয় ছোঁয়া নয়, তাকে ছুতে গেলে যে দুহাত ধরে এগিয়ে আসা দরকার। এখন পর্যন্ত তৃণমূল বলে নয়, স্বাধীনতার পরবর্তী রাজ্য সরকারের কাছ থেকে মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূর্ণ হয়নি বলে মানুষ, যেরকম আমরা এই যে উত্তরবঙ্গ, আমরা ওপাশ থেকে আসলে সবাই আমাদেরকে বলে উত্তরবঙ্গের লোক, এপাশ থেকে গেলে কেউ বলে দক্ষিণবঙ্গের লোক, বলে না তো। কলকাতা থেকে গেলে আপনাকে কি বলে আপনি দক্ষিণবঙ্গ থেকে এসছেন? বলে না। তা আমাদেরকে কেন বলা হয় যে আমরা উত্তরবঙ্গ থেকে এসছি? কেন আমাদেরকে একটা নির্দিষ্ট জোনের মধ্যে ফেলে রাখা হয়? এর পেছনের মনস্তত্ত্বটা, এর পেছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় তো দায়ী না, বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখায় উত্তরবঙ্গের মেনশন আমরা পাই। আমরা তো দায়ী করতে চাচ্ছি না, আমরা তো এইটাই বলছি যে উত্তরবঙ্গ তার নিজস্ব স্বকীয়তা নিয়ে থাকুক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ ট্রান্সপোর্ট থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, আপনি কি চাইছেন উত্তরবঙ্গ নামটা থাকবে না? এটা তো তৃণমূল চাইছে। তৃণমূল চাইছে, অভিষেক বাবু বলে উত্তরবঙ্গ বলে কোন শব্দই নাকি ওনাদের অভিধানে নেই। যারা স্বীকারই করে না, বলছেন যে উত্তরবঙ্গ বলে শব্দ থাকা উচিত না। আমি তো বলছি উত্তরবঙ্গ হিসাবেই তো আমরা আসি এখানে। তার কারণ এই আইসোলেশনের ফিলিংটাই তৈরি করা হয়েছিল ওপর থেকে, যে ফিলিংটাকে বঞ্চনার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তুমি আমাকে এই কথাটা বলো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, তুমি কি চাও উত্তরবঙ্গ নামটা সামনে থাকবে? আমি 100 বার মনে করি উত্তরবঙ্গ নাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে। তাহলে তুমি কেন বলছো যে আমরা এইখানকার যারা মানুষ তারা মনে করে উত্তরবঙ্গের একজন লোক এসছে? তুমি তো বলছো উত্তরবঙ্গ এই আইসোলেশনটা এটা থাকাই উচিত না, এই ডিফারেন্সিয়েশনটা। না, আমি বলছি এই মানসিকতা এখনকার নয়, এটা একটা ধারাবাহিক মানসিকতা। আমি এইখানে কলকাতা মেডিকেল কলেজকে আমি কোনো অঞ্চল নিয়ে বলছি না, লিখছি না, তাহলে আমি উত্তরবঙ্গ কেন লিখবো? তোমার কারণ উত্তরবঙ্গ যে পিছিয়ে পড়া, উত্তরবঙ্গ যে সেই অর্থে সম জায়গায় ছিল না, সেটা ডিনোট করার জন্য এই উত্তরবঙ্গ নামটাকে রাখা হয়েছে। অর্থাৎ এই প্রয়োজন পড়েনি যে দক্ষিণবঙ্গ মেডিকেল কলেজ গড়ে তোলো, না, পড়েনি। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কেন হয়েছে? কেন দক্ষিণবঙ্গ উন্নয়ন পর্ষদ হলো না কেন? তাহলে কথার মধ্যে, বাস্তবতার মধ্যেই তো এটা আছে যে উত্তরবঙ্গে আরো প্রয়োজনীয় সহযোগিতা দরকার, সে কেন্দ্রের হোক, সে রাজ্যের হোক।
প্রয়োজনীয় শব্দটা একটা তাকে ডিফাইন করা যায় না, প্রয়োজনীয় কতটা প্রয়োজনীয় সেটা কেউ জানে না। আমরা যেই জায়গাটা থেকে আলোচনাটা শুরু করছি শঙ্কর, যে এই রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করছে বলে বিজেপি মনে করছে। আমার পয়েন্ট হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে গত 13-14 বছরে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি বদলেছে কি বদলায়নি কম্পেয়ার টু তার আগের সরকার? আমি আগের সরকারের কম্পেয়ারে যাব না, আমি শুধু দুটো কথা বলবো। মুখে বদল হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানো হবে বলা হয়েছিল, তো সুইজারল্যান্ড হয়েছে? তো কলকাতাকে তো লন্ডন বানানো হয় বলেছিল, কলকাতা লন্ডন হয়নি। কলকাতার মানুষ তার প্রতিদিন দেখতে পাচ্ছে, তার মতন প্রতিবাদ করছে। আমরা উত্তরবঙ্গে যারা থাকি আমরা বারবার করে বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেছিলেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রতিফলন কোথায়? স্বাস্থ্যে প্রতিফলন কোথায়? তার প্রতিফলন শিক্ষায় কোথায়? চা বাগানে কোথায়? শিল্পে কোথায়? কলেজেস তৈরি হয়েছে, এত ইউনিভার্সিটিজ তৈরি হয়েছে। চা বাগানের আয় এই মুহূর্তে পাহাড় এবং তরাই ডুয়ার্সের যে কটা বাগান আছে, গত 10 বছরে তাদের প্রফিট, তাদের এবিটটা অনেক বেড়ে গেছে। না, এই তথ্যের সাথে সহমত নই। সহমত নই এই কারণে, চা বাগানের মালিকদের আয় বাড়লে তার বাস্তবিক চিত্র বা প্রতিফলন হতো শ্রমিকদের পেনশন, বিশেষ করে যে পুজো বোনাস থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে। 7খানা চা বাগান বন্ধ হয়েছে। চা বাগানের আউট অফ কটা 7টা চা বাগান? আমার 86টা চা বাগানের মধ্যে 7টা চা বাগান বন্ধ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সরকার এই যে দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে না, টি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করেছে রাজ্যের সরকার। আচ্ছা, আমরা তো ওখানকার বিধায়ক, ওখানে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আছেন, এমপিরা রয়েছেন। একজন বিধায়ক এবং এমপিকে উত্তরবঙ্গে, যেহেতু ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে শক্তিশালী, সেই জন্য কি টি অ্যাডভাইজারি বোর্ডে একজনকেও নেওয়া যাবে না? নেওয়া যাবে না? এটি সমর্থনযোগ্য? যদি সমর্থনযোগ্য না হয় তাহলে এটা বুঝতে হবে সরকার লুকোতে চাচ্ছে। মানে দক্ষিণের ডমিনেশন চলছে, দক্ষিণ কলকাতার ডমিনেশন। আচ্ছা, দক্ষিণ কলকাতার ডমিনেশন চলছে। পাহাড়ে এখন কোনো ধর্মঘট বন্ধ হচ্ছে না, পাহাড়ে মানুষ যাচ্ছে, গোটা দেশ বিদেশ সব জায়গা থেকে পাহাড়ে মানুষ যাচ্ছে। আমরা দেখছি যে পাহাড়ে আর কোনো ট্রাবল নেই, উন্নয়ন আছে, মানে যেটাকে বলা হয় আর কি। আমি আবার ঘুরে ফিরে ওই জায়গাটায় আসছি শঙ্কর, যে দৃষ্টিভঙ্গির বদল কিন্তু দেখা যাচ্ছে। বিজেপি রাজনৈতিক অভিসন্ধিতে এটা দেখতে পাচ্ছে না বলে অনেকে মনে করছেন। দেখুন, তথ্য বাস্তবতার সাথে তো ভিন্ন হতে পারে না। পাহাড় হোক আর সমতল হোক, সারা উত্তরবঙ্গে প্রতিদিন বাড়ছে হচ্ছে পরিযায়ী শ্রমিকের স্রোত। এই মুহূর্তে সরকার বলছে 22 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড। তথ্য বলছে, বিভিন্ন সূত্র বলছে, পশ্চিমবঙ্গ থেকে 60 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক তারা বাইরে চলে যায়। আমরা একদিন আলোচনা করব। এবং তার মধ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক কোথা থেকে আসে? কুচবিহার, উত্তর দিনাজপুর এবং আমার মালদা থেকে। এবং এর থেকে প্রমাণিত হয় যে আমার উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে 3টে জেলা প্রডিউস করে পরিযায়ী শ্রমিকদের স্রোত সেখান থেকে চলে যায়, পরিযায়ী শ্রমিকদের সাপ্লাই লাইন। আচ্ছা, এই সমস্ত কারণেই কি বিজেপি বঙ্গ ভাগ চাইছে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে ভারতীয় জনতা পার্টি, একদম ক্লিয়ারলি আমি আপনাকে বলতে চাই যে উত্তরবঙ্গের বহু মানুষের মধ্যে ফিলিং অফ আইসোলেশন আছে। অর্থাৎ আমি কি বলবো, আইসোলেশন মানে বিচ্ছিন্নতার একটা মনোভাব আছে, যা মূল ভাবনা থেকে নিজেদেরকে বঞ্চিত, বিচ্ছিন্ন মনে করার ভাবনা আছে। আমি ভারতীয় জনতা পার্টি করি, আমাদের পার্টি তার একটা নির্দিষ্ট লাইন আছে। আমি সেই জন্যই প্রথমে বলেছি সম অধিকার চাই, দয়া বা ভিক্ষার চাই না। এখানে ক্যাটাগরিক্যালি আমি বলবো ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক কারণে, হিন্দু হোমল্যান্ড হিসাবে। এবং সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি আহুত এই প্রস্তাবের পাশে দাঁড়িয়েছিলেন। রানী রাসমণি হোক, মেঘনাথ শাহ হোক, এবং সেই সময়কার তৎকালীন বাম প্রবাদ প্রতিম জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণের মতন মানুষ, তারা রাজনীতির উপরে উঠে দাঁড়িয়েছেন। ফলে পশ্চিমবঙ্গ অখণ্ড থাকুক, এই আবেগ ভারতীয় জনতা পার্টি তার মধ্যে রয়েছে। এইখানে দাঁড়িয়ে এর বাইরে উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসাবে এইটুকু শুধু বলি যে উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে অভাব,
যে বঞ্চনার বোধ আছে সেই বোধকে কাটানোর জন্য রাজ্যের সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গি। না, তোমরা বাংলা ভাগে সুড়সুড়ি দিচ্ছ তো। সেটা তো ওরা বলে এই কারণে, ওরা তো চায় আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ। ওরা কেন বলে? তোমরাই তো বলো। তোমাদের একাধিক নেতা মন্ত্রী এই কথা বলে যাচ্ছে, তোমরা বলছো যে বঞ্চনা আছে, এই বঞ্চনার একটা রিপারকেশন থাকা উচিত। বঞ্চনার কথা বললে সেটা বাংলা ভাগ না, তোমরা তো বলছো, নিজেরাই বলছো বঞ্চনার কথা বললে। আমরা এই যে এই স্টুডিওর মধ্যে আর একটা তো পরিবার, এই পরিবারের মধ্যে না আমাকে একটা কথা বলতে দিতে হবে। এই পরিবারে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু এই পরিবারে ফাইনাল কথা বলার অধিকারীকে কে বলে? ফাইনাল কথা এখানে পরিবারের যে কর্তাটা কে? সে ঠিক আছে, আমাদের কর্ণধার। আচ্ছা, কর্ণধারের বাদ দিয়ে অন্যদের মুখ থেকে কোনো কথা শুনলে সেটা কি এই পরিবারের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়? বিজেপি একটা প্রেসিডেন্সিয়াল পার্টি, যতক্ষণ না রাজ্যের সভাপতি, কেন্দ্রের সভাপতি কোন মন্তব্য করবে। আরে রাজ্যের সভাপতি তো ঢুকিয়ে দিলেন উত্তরবঙ্গকে। রাজ্যের সভাপতির বক্তব্য যাদের কানে মেশিন দরকার পড়ে শোনার জন্য, তারাই একমাত্র ডিস্টর্টেড করেছে। উনি কখনোই পশ্চিমবঙ্গ থেকে কেটে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়তে বলেননি। উনি বলেছেন উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গের কিছু রিজেম্বলস আছে, উত্তরবঙ্গের কিছু স্পেশাল নিডস এর জন্য উত্তর পূর্ব ভারতে যেভাবে বিশেষ সহযোগিতা করা হয়, উত্তরবঙ্গের জন্য সেই বিশেষ সহযোগিতা দরকার। বঙ্গভঙ্গের কথা তো উনি বলেননি। পাশের রাজ্যের সাংসদ তারা বললো মালদা মুর্শিদাবাদকে নিয়ে নিতে। আবার বলছি, আপনাদের রাজ্যসভার বলুক, যতক্ষণ না কেন্দ্র জেপি নাড্ডা সাহেব বলেননি তো। শুধু একটা কথা, আপনারা শুধু ভাগ। আরে কোচবিহার থেকে এটা বলেন না, অনুপ্রবেশে আমাদের রাজ্যে সালিসি বিচার ব্যবস্থা, চোপড়া, আরিয়াদহ, এই যে কি জসমুদ্দিন, তসিমুদ্দিন, কি নাম সব আমি তো সব ভুলে যাই, কিন্তু ঘটনা হচ্ছে এই জিনিসগুলোকে চাপা দেওয়ার জন্য। মহারাজকে চেনেন? আরে উনি মহারাজ, আমি প্রজাসম। আপনি বিধায়ক, আপনি নাগরিক, প্রজা মেন্টালিটি রাখছেন কেন? আপনি প্রজা মেন্টালিটি রাখবেন না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। আমরা মহারাজকে শ্রদ্ধা করি, আমি প্রজাসম। মহারাজ বলছে কোচবিহারকে আলাদা করে দিতে। মহারাজের বক্তব্যে উত্তর ভুল বলেছেন না ঠিক বলেছে মহারাজ? মহারাজের কথার উত্তর দেওয়ার ধৃষ্টতা প্রজার নেই। না, ফলে আমি ওনার এটা বলতে হবে, মহারাজ ঠিক বলেছেন না ভুল বলেছেন। আমি বলবো না যেটা, সেটা আপনি বলাতে পারবেন না। প্রজা কেন? আপনি বিধায়ক। না, মহারাজের সাথে অন্য তুলনা হয় না। মহারাজ ঠিক বলেছেন। মহারাজের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার মাননীয় সভাপতি, রাজ্যের সভাপতি, কেন্দ্রের সভাপতি, বিরোধী দলনেতা, তাদের বক্তব্যে সম্পর্কে যদি আমার কোনো বক্তব্য বলার থাকে আমি বলবো। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের মতন বা সবাই একটা বড় অংশের প্রচার মাধ্যম, তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সে বঙ্গভঙ্গ নিয়ে লাফাতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্য, আপনি আমি বা জন্মসূত্রে যে ধর্মেরই জন্মগ্রহণ করি না কেন, তাদেরকে দুর্ভাগা বলা হলো, সেই নিয়ে কিন্তু একটাও টিভি প্রোগ্রাম করবার সাহস, প্যানেল বসানোর সাহস কেউ দেখালো না। আসলে এই রাজ্যের মূল সমস্যা থেকে চোখ ঘোরাতে এই তথাকথিত বাংলা ভাগের কথা নিয়ে আসা হয়। তা না হলে এই বিষয়টা মাটির তলায় পড়ে থাকে। যখনই তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসে। আসলে রাজ্যের সামনে অনেক বড় ইস্যু, দুর্নীতির ইস্যু, চোপড়ার ইস্যু, মহিলাদের সুরক্ষার ইস্যু, আরিয়াদহের ইস্যু, একের পর ইস্যুর সামনে যখন তৃণমূল কংগ্রেস দিশেহারা, তখন একটা অংশকে নিয়ে এই বিষয়টাকে তুলেছে। ইতিমধ্যে বিরোধী দলনেতা তিনি স্ট্যান্ড ক্লিয়ার করেছে, রাজ্যের সভাপতি স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আমার মনে হয় না এটা নিয়ে আর আলোচনার প্রয়োজন। দেখবেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় মোশন এনেছে এই বঙ্গভঙ্গ নিয়ে দ্বিতীয়বার, ন্যায় সংহিতা নিয়ে মোশন এনেছে দ্বিতীয়বার। পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করার সময় নেই। তার কারণ ওরা ওদের মতন রাজনীতিকে ম্যানুপুলেট করতে চায়। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কথা বিশেষ করে সরকারের সামনে তুলে ধরতে চাই। আলোচনা আমাদের খুব একটা লুক্রেটিভ, একটা বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা হলো, শেষ পর্যায়ে চলে গেছি। শঙ্কর, আমি একটা জিনিস জানতে চাই, যেটা দিয়ে আমি শো র্যাপ আপ করতে চাই। কি করলে উত্তরবঙ্গের বিজেপির বিধায়ক
বা শঙ্কর ঘোষ বা বাকি বিধায়করা বা পার্টি লাইন মনে করবে বাংলা উত্তরবঙ্গ বঞ্চিত নয়? কখন মনে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি করলে বিজেপি মনে করবে উত্তরবঙ্গ বঞ্চিত নয়? আপনার ডিমান্ড লিস্ট। মমতা ব্যানার্জির প্রতি ভরসা ভয়ঙ্কর। আমি তো আর মনে করি না মমতা ব্যানার্জির শাসন স্থায়ী হবে। রাজ্যবাসীর ভরসা ভয়ঙ্কর তো, টানা 3 বার ক্ষমতায়। আরে সেই জন্যই তো আপনারও ভয়ঙ্কর। আমি শুধু একটা কথা বলি, কি করে তার কাছে প্রত্যাশা করব যিনি সাধারণ প্রশাসনিক সভায় ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে ডাকেন না। সাধারণ প্রশাসনিক সভায় যেখানে বলেন এই তুই তো বোম মারিস, এই তুই তো ওকে পেটাস, সেই প্রশাসনিক সভায়ও বিজেপির বিধায়কদেরকে ডাকেন উত্তরকেও ডাকে না, দক্ষিণকেও ডাকে না। কাউকে ডাকে না। ফলে বিরোধী বিধায়ক হিসেবে ওনার কাছে প্রত্যাশা করা আর ওই ধান গাছ দিয়ে বাটাম তৈরি করা দুটোই এক। ফলে এদেরকে সরাতে হবে। তৃণমূল কংগ্রেসের বিসর্জনই রাজ্যের, শুধু উত্তর দক্ষিণ বলে নয়, রাজ্যের উন্নয়নের একমাত্র গ্যারেন্টি। আমরা কথা বললাম শঙ্করের সাথে। শঙ্কর কিন্তু এই আমাদের যতক্ষণ আলোচনা চললো, শঙ্কর কিন্তু ক্যাটেগরিক্যালি আমার দেওয়া একাধিক তথ্য সে কাউন্টার করলো এবং তার নিজের সমর্থনে নিজের যুক্তি দিল। পলিটিক্যালি শঙ্কর বা তার দল তারা মনে করেন যে উত্তরবঙ্গ বঞ্চিত এবং দৃষ্টিভঙ্গিরও কোনো পরিবর্তন হয়নি। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে সামান্য কিছু উত্তরবঙ্গের মানুষকে কিছু পাইয়ে দিয়ে তাদের সঙ্গে একটা ছেলে খেলার রাজনীতি চালাচ্ছে রাজ্যের শাসক দল। অর্থাৎ আগামী দিনেও উত্তরবঙ্গ বঞ্চনা যে বাংলার রাজনীতিতে বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে থাকবে তা কিন্তু শঙ্করের কথা থেকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের সঙ্গে এই অনুষ্ঠান দেখার জন্য, থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শঙ্কর।